দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে আর সময় বাকি রয়েছে 4 মাসের কিছু বেশি। গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ রয়েছে তার জন্য আসলে সংস্কার, বিচার ও নির্বাচন সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, এটা আমি বলতেই পারি। এমন বাস্তবতায় মাঠের রাজনীতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ কথা বলবার জন্য দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে 3 জন অতিথিকে আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। দর্শক, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাতে চাই। সর্ববাম থেকে শুরু করছি। আমার সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন। শরীফ ভাই, স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে রয়েছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি, নতুন রাজনৈতিক দল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রিয়াজ। এবং একই সঙ্গে রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। রুবেল ভাই, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনেও সময় দিয়েছেন আপনি। শুরুতেই রুবেল ভাই, আপনাকে দিয়ে একটু আলোচনায় যেতে চাই। সময়টা আমি বললাম 4 মাসের কিছু বেশি সময় আপনারা রাজনীতি করছেন, মাঠের মানুষ। এবং এই যে পরবর্তী বাংলাদেশ, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, একদম তো দোরগোড়ায় রয়েছে আমরা বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে, যেহেতু নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ এবং সংলাপও হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। আপনি এই মুহূর্তে মাঠের রাজনীতি কেমন দেখছেন, এটি দিয়ে আসলে শুরু করতে চাই। এই মুহূর্তে আমি যেটা বলতে পারি যে মাঠের রাজনীতি তো এখন নানা ধরনের সমীকরণের ভেতরে আছে। একটা হচ্ছে যে ধরেন আমরা নির্বাচন, সংস্কার এবং বিচারের যে প্রক্রিয়ার কথা আপনি প্রথমেই বললেন, সেটা মানে পরিপূর্ণ করাটার একটা জায়গা আছে। তো এই মুহূর্তে একটা কাজ আমরা ইতিমধ্যে তার মাঝখানে আছি, সেটা বলা যেতে পারে যে আমরা সংস্কারের প্রক্রিয়া যেটা চলছিল সেই প্রক্রিয়াতে একটা জুলাই সনদ তৈরি হয়েছে। সেই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখন নানা ধরনের কথাবার্তা চলছে এবং সেই কথাবার্তাগুলোর ভেতরে অনেক ধরনের পার্থক্যের জায়গা যেমন আছে, তেমন আসলে কেউ কোনো দল আবার মাঠেও আছে। সেই সমস্ত জায়গায় একটা আমরা যেটা চেষ্টা করছি যে আমরা এই দলগুলোর ভেতরে যাতে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, সেটার জন্য আমরা ইতিমধ্যেই বেশ কিছু দলের সঙ্গে বৈঠক করেছি এবং আরও কিছু দলের সঙ্গে আমরা বৈঠক করব। মানে ইতিমধ্যেই এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের সঙ্গে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বৈঠক করেছি। তারপরে সিপিবি, বাসদ, তারপরে গণফোরাম, জাসদ, বাংলাদেশ জাসদ, তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি। এবং আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যাতে মসৃণ হয়, সেই মসৃণ হওয়ার জায়গা থেকে এটা যাতে একটা জাতীয় ঐক্যমত্য, যেভাবে আসলে অন্যান্য আমরা একটা অভ্যুত্থান করেছি সেখানের ভেতর দিয়ে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে, জাতীয় ঐক্যমত্য, সেই ঐক্যমত্য যাতে অব্যাহত থাকে এবং এই উত্তরণের পর্ব, বিশেষত নির্বাচন পর্যন্ত এই পর্বটা যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য আমরা আমাদের চেষ্টাটা করে যাচ্ছি। এবং এই চেষ্টাটা আমাদের রাজনীতি হচ্ছে এখন, সেটাই বলতে পারেন যে মাঠের রাজনীতিতে এখন একটা হচ্ছে যে নির্বাচনের জায়গা থেকে আপনি হয়তো আপনার এলাকায় যোগাযোগ করছেন বা অন্য অন্য বিষয় আশয় আছে, সেটা একটা রাজনীতি। আর একটা রাজনীতি হচ্ছে যে এই প্রক্রিয়াটা যাতে মসৃণ হয়, এই বাংলাদেশ যাতে কোনো বিপদে না পড়ে, সেটা নিশ্চিত করা, সেটা আমরা করার চেষ্টা করছি। এইটুকু পর্যন্ত বলি। নিশ্চয়ই, যেমনটা আবুল হাসান রুবেল বলছিল, চ্যালেঞ্জ তো ওনার কথাতেও আমি দেখছি। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে জানতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন যে আমরা শুধু নির্বাচন করবার জন্য আসিনি, আমাদের কাজ হলো ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা, যাতে আর কোনো গণতন্ত্রের নামে কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। এটি তো অনেক বড় কঠিন কথা হলো। সেই কাজগুলোতে বর্তমান সরকারের মূল্যায়ন দিয়ে শুরু করব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, আমার সাথের যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। এখানে যারা ক্ষমতায় বসেন, তারা ক্ষমতায় বসার পর যে স্বপ্নগুলো দেখেন এবং দেখান, বাস্তবের সাথে তার অনেকগুলো মিল পাওয়া যায় না। আমাদের এখানে সরকারের বক্তব্যগুলো আমরা দেখছি, আমাদের পলিটিশিয়ান, আমাদের সোসাইটি, অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পরে যে আমাদের এখানে রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন ঘটেছে, আমাদের মনস্তত্ত্বের একটা পরিবর্তন ঘটেছে, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন ঘটেছে। সেই ভাবনাটা এখন পর্যন্ত তাদের মধ্যে নেই এবং কখনো কখনো তারা ভুলে যান ওই যে পুরনো যে ধারাটা ছিল, পুরনো যে স্টাইলটা ছিল, সেই স্টাইলটা এখন পর্যন্ত ফলো করা। আপনি জাস্ট এই সময়টা দেখবেন, আমরা কথার মধ্যে ফ্যাসিবাদ বলি, স্বৈরাচার বলি। ফ্যাসিবাদ বা স্বৈরাচার এটা তো আকাশ থেকে পড়ে না। প্রবল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে বজ্রপাত এবং বজ্রপাতের সাথে ফ্যাসিস্ট পড়ছে আকাশ থেকে, বিষয়টা সেরকমের না। আচার আচরণ
কাজের ভেতর থেকে কেউ স্বৈরাচারী হয়, কেউ ফ্যাসিস্ট হয়, কেউ দুঃশাসক হয়, অথবা কেউ জনগণের হৃদয়কে জয় করে। আমি রাজনীতিতে মুখের পরিবর্তন হলেও, ফিগারের পরিবর্তন হলেও, দলের পরিবর্তন হলেও অনেকগুলো জায়গায় দেখি, আচরণের জায়গায় পরিবর্তনটা আমি দেখতে পাই না। প্রায় আপনি দেখবেন যে আমাদের রাজনীতিতে, আমাদের সামাজিক জীবনে ঢেউ তোলে যে সমস্ত ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আগেও যেমনি দেখেছি, এখনও একই রকমের দেখছি। আপনি এই যে গত 2 দিন 3 দিন ধরে দেখছেন, শেখ হাসিনার সময়ে তার শাসনের যতগুলো জায়গা ক্রিটিক ছিল, তার বড় ক্রিটিকের জায়গাটা ছিল উনি বিনা ভোটে একটা সরকার পরিচালনা করতেন। আমার মতো করে, তার মতো করে কতগুলো ব্যক্তিকে তিনি নানা কায়দায় নির্বাচন প্রভাবিত করে তাদেরকে এমপি বানাতেন। এটা দেখার পরে তার অনুসারী যারা এই প্রকৌশলী, তারা ভাবলো যে সরকার যেহেতু বিনা ভোটে প্রধানমন্ত্রী হতে পারে, তো আমাকে কেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভোট করতে হবে? আমিও এই রকমের একটা সিস্টেমে, যেহেতু আমি আওয়ামী লীগ করি, আমি এই ধরনের একটা সিস্টেমের ভেতর থেকে এই কাজটি করব। রিহ্যাব যারা, রিয়েল এস্টেট ব্যবসায়ী যারা, তারা ভাবলেন যে যেহেতু ইঞ্জিনিয়ারদের ভোট করতে হয় না, তো আমার এখানে দরকারটা কি, আমি কেন করব? আমি একটা ভোট ছাড়া একটা টিকেট কন্ট্রোল বোর্ড। আপনার মনে আছে গত 12 বছর খুলনা থেকে প্রতিনিধি শেখ সোহেল কিভাবে নির্বাচিত হয়েছে আমরা জানি। আজকে সেম ঘটনা, সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমি দেখছি। তাহলে আমি যদি বলি যে আপনি শুধু চেহারার পরিবর্তনটা হয়েছে, আপনি হাসপাতালে একজন মৃত মানুষ, তার হাতে পায়ে রশি বেঁধে রাখছেন, তার হাতে হ্যান্ডকাপ বেঁধে রাখছেন। এখন আমি বলতে পারি যে এই ঘটনা তো আগে ঘটেছে বলেই তো একটা গণঅভ্যুত্থান হয়েছে। যদি এই ঘটনাগুলো না ঘটতো, এই যে ভোটের কথা বলছি, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণের কথা বলছি, এই যে চাঁদাবাজির কথা বলছি, আজকে একজন উপদেষ্টা বলে ফেললেন যে আমাদের সময় চাঁদাবাজিটা বেড়েছে। তো আমি জিজ্ঞেস করি যে তাহলে আমি কি অন্যায় করেছি আপনাকে বসিয়ে? আপনি চাঁদাবাজি, আপনি অনেক কিছু করতে পারেন, আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে সেনাবাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী আছে, পুলিশ আছে। আপনি পার্বত্য চট্টগ্রামে 3 জনের বুকে গুলি করতে পারেন, তাদেরকে সহযোগিতা করতে পারেন কিভাবে, যে তোমাদের লাশ দাফন করার দরকার নেই, লাশ আমরা নিজেরাই দাফন করব, আমরাই সৎকার করব। পরিবারকে আপনি আসতে দিচ্ছেন না। এত জনকল্যাণমুখী সরকার আমি কোথাও দেখিনি যে স্বজনের কাছ থেকে লাশ এনে সেই লাশের সৎকার করছে। তো আপনি এই কাজগুলো করতে পারেন, তাহলে এগুলো বন্ধ করতে পারেন না কেন? এই কাজগুলোর ভেতর থেকে, এই আচরণগুলোর ভেতর থেকে যেটা হচ্ছে সেটা হলো ওই যারা পালিয়ে গেছে তাদের প্রতি আপনি একটা সিম্প্যাথি তৈরি করে দিচ্ছেন। আপনি গতকালকে ওই নরসিংদীতে জানাজাটা দেখেছেন? আমরা 1 বছর আগে অনেকে আমরা কথা বলেছি যে এদের জানাজা করার জন্য লোক পাওয়া যাবে না। সেই যে জায়গাটা, বিপুল সংখ্যক মানুষ। কারণটা কি? কারণটা 1 বছর আপনি বিচার পর্যন্ত এখনো শেষ করতে পারেননি। গত 3 দিন আগেও বেশ কয়েকজন শহীদ পরিবারের সদস্য, স্বজন, তারা তাদের যে যন্ত্রণার কথা প্রকাশ করেছে, স্বজন হারানোর বেদনার কথা প্রকাশ করেছে, সেই জায়গাটায় এই ঘটনার ভেতর থেকে আপনি একটা সিম্প্যাথি তৈরি করে দিচ্ছেন। আমি সরকারের ক্রিটিক করি কেন জানেন? সরকারের ক্রিটিক করি হলো এই কারণে, এই সরকারটা প্রত্যাশার জায়গাটা অনেক। আমি এটাও জানি যে এই সরকার সব কিছু পূরণ করতে পারবে না। এই ধরনের একটা দুর্বল সরকারের পক্ষে এত বড় সমাজের মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজ, প্রত্যেকটা জায়গায় বড় বড় গর্ত, সরকার এটিকে চাইলেই এটি ভরাট করে ফেলতে পারবে? নো, কিন্তু আপনাকে শুরুটা করতে হবে। কিন্তু আপনি যে শুরুটা করলেন, সেই ঘটনার রিফ্লেকশনটা আমি দেখছি, সেই ঘটনাগুলো রিপিট হচ্ছে এখানে। না, সেই ফলাফলও আপনি যেমনটা ইঙ্গিত করছেন সেটি রুবেল ভাই আর রিয়াদ নিশ্চয়ই আরও খণ্ডন করবেন। কিন্তু আমি কি এটা বলতে পারি রিয়াদ, যে নতুন মোড়কে পুরনো বাংলাদেশের যে ছবিটা আপনারা 1 বছর পর দেখছেন, আপনাদের যে স্পিরিট ছিল, আপনি যে দল করছেন সেই দলের বয়স 7 মাস পূর্ণ হয়েছে আমি যদি ভুল না করি। আপনারা গতকাল হয়তো নিবন্ধনও পেয়েছেন ইসি থেকে। এখন এই যে যেমনটা শরীফ ভাই বলছিলেন যে সরকার কি আপনাদের স্পিরিট থেকে সরে গেছে কিনা খানিকটা? ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে মানে সহ-আলোচক যারা আছেন তারা আমার প্রচণ্ড রকম সম্মানের, এবং যারা আমাকে দেখছেন। দেখেন, এটা আমার কাছে মনে হয়েছে যে মানে এটা এনসিপির প্রত্যাশা বা এনসিপির স্পিরিটের প্রসঙ্গ না। এটা প্রসঙ্গটা হচ্ছে একটা বিপ্লবের স্পিরিটের। আমরা এটাকে আরেকটু মানে ব্রডার একটা স্কেলে, ব্রডার একটা ল্যান্ডস্কেপে দেখতে চাই। দেখেন, আমরা যারা এই বিপ্লবের সাথে ছিলাম বা আমরা যারা এই বিপ্লবটাকে খুব কাছ থেকে দেখেছি,
আমরা তো ওই মানুষের স্বপ্নগুলো দেখেছি খুব কাছ থেকে, মানুষের প্রত্যাশাগুলো দেখেছি খুব কাছ থেকে। শরীফ ভাই খুব যথার্থ বলেছেন যে এই সরকার দুর্বল সরকার, এই সরকার অনেক কিছু করে ফেলতে পারবে, সেটা আমরা প্রত্যাশা করি না। তবে বেসিক যতটুকু করার কথা ছিল এই সরকারের ততটুকু করতে পারছে কিনা সেটাও তো একটা বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নের জবাব তো তাকে দিতে হবে। কোনো একজন উপদেষ্টা যদি বলে যে তার সময় চাঁদাবাজি বেড়েছে, তাহলে এই কথাটা তো আজকে নতুন বাংলাদেশে তার পদত্যাগ করে বলা উচিত ছিল যে আই ফেইল্ড। আমি অ্যাজ এ উপদেষ্টা সেটা আমি বলতে পারি যে আমাদের দেশের চাঁদাবাজি, এটা আমার ডিস্যাটিসফ্যাকশন হতে পারে, জনগণ ডিস্যাটিসফ্যাকশন শো করবে। আর যারা কর্তা ব্যক্তি, যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা এই ডিস্যাটিসফ্যাকশনগুলোকে অ্যাড্রেস করে সেখান থেকে একটা বেটার সিচুয়েশনে রাষ্ট্রকে, জনগণদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন আপনি যদি হাত উঁচা করে বলেন যে না আমি পারছি না, তাহলে এটা কেন পারছেন না আপনাকে সেই ব্যাখ্যা দেওয়া উচিত। আর যদি সত্যিকার অর্থে এই না পারার পেছনে যদি আপনার সীমাবদ্ধতা থাকে, আপনার দুর্বলতা থাকে, আপনি যদি কোথাও কম্প্রোমাইজ করে থাকেন, ইউ শুড রিজাইন। এটা হচ্ছে নতুন বাংলাদেশি স্পিরিট হওয়ার কথা ছিল। এটাই বাস্তবতা। দেখেন, নতুন বাংলাদেশে আমরা তো এরকম একটা বাংলাদেশই প্রত্যাশা করেছি, বা আমরা এমন একটা বাংলাদেশের কথাই তো আমরা চিন্তা করেছি যেখানে আইনের শাসনের পাশাপাশি আমি যারা ভিকটিম বা যারা বিভিন্ন ইস্যুর ভিত্তিতে যারা বিভিন্ন সময়ে অ্যারেস্টেড হচ্ছে, তারাও তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। একজন কয়েদিরও তো, একজন অ্যারেস্টেড পারসন যিনি ইন প্রিজন, তারও তো কিছু অধিকার আছে, তারও তো কিছু নিজস্ব কিছু আইনের ভিত্তিতে তার কিছু পাওয়া এবং নেয়ার ব্যবস্থা আছে, সুযোগ আছে। কাজেই দেখেন, এইসব জায়গাগুলোকে এটা আমি কখনোই আমরা এই মানে বাইনারিতে আমরা যাইতে চাই না, আমরা এই বাইনারির পলিটিক্সটা আর করতে চাই না যে কেউ এক্স কেউ ওয়াই, কেউ এক্স এই জন্য তার সকল ধরনের মানবাধিকার বা তার সকল ধরনের নাগরিক অধিকার আজকে থেকে সেখান থেকে মানে তাকে সরিয়ে দেওয়া হইল শুধুমাত্র এক্স হওয়ার স্বার্থে। বরং প্রত্যেকেরই মানবিক যে অধিকারের জায়গাটা আছে, প্রত্যেকেরই যে ব্যক্তিগত যে জায়গাটা আছে, সেটাকে নিশ্চিত হইতে হবে। সেটা নিশ্চিত হওয়াটাই বরং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার আমি দেখেন খুব ডিস্যাটিসফ্যাকশন থেকে আমি একটু আপনাকে বলি, রাষ্ট্রের যেই সব মৌলিক জায়গায় হাত দেওয়ার দরকার ছিল, যেই সব মৌলিক পরিবর্তন নিশ্চিত করে ফেলার দরকার ছিল, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা। আপনার আজকের সারফেসে, আজকে পলিটিক্যাল সারফেস বলি, আমরা রাষ্ট্র ব্যবস্থা বলি, আমরা রাস্তাঘাটে বলি, যেই ধরনের আইনের মানে বিরুদ্ধচারণ এবং আইনের পরিপন্থী কার্যক্রমগুলো আমরা দেখছি, এরকম একটা মানে শরীফ ভাই বলেছেন দুর্বল সরকার, বাট আমি যদি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখেন, আপনি এরকম শক্তিশালী সরকারও তো বাংলাদেশে কখনো আসে নাই, যে সকল দলের নিরঙ্কুশ সমর্থন যারা প্রথম দিকে পেয়েছে, পাইছে তো তারা নাকি পায় নাই? 5 আগস্টের পর যখন 8 আগস্ট তারা সরকার গঠন করে, সকল দল হ্যাঁ প্রথম দিকেই ডেফিনেটলি সকল দল তাদেরকে সমর্থন। এখন তো পলিটিক্যাল সিনারিওতে এই পরিবর্তনগুলো আসছে। আপনি প্রথম থেকে কি করলেন? প্রথম দিকেও যে আপনি খুব ভালো করছেন তা তো করেন নাই। কাজেই দেখেন, আমার কাছে মনে হয় যে এই ডেভেলপমেন্টটা দরকার। এখন এই সমালোচনাটা কেন? এই সমালোচনাটা হচ্ছে আমরা সামগ্রিকভাবেই তো রাষ্ট্রের ভালো চাই, রাষ্ট্রের ভালো চাই বলেই আমরা তাদেরকে মানে এই ক্রিটিসিজমের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। এই জায়গাটাতে নিশ্চিত হওয়া জরুরি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা দেখেন নিশ্চিত হওয়া জরুরি, সেটা আমরা অলমোস্ট সকল পলিটিক্যাল পার্টি এই ব্যাপারটাতে একমত হয়েছে, এই কথাটা বলেছে। সেটা হচ্ছে যে রাষ্ট্র যেই পরিবর্তন বা যেই রিফরমেশন, এই রিফরমেশনগুলোতে এগ্রি করেছে। রাষ্ট্র মানে এখন রাষ্ট্র তো ব্যক্তি না, এখন প্রত্যেক জনগণের কাছে আপনি গিয়ে জিজ্ঞেস করতে পারতেছেন না। কাজেই আপনি পলিটিক্যাল পার্টি যেগুলো বিভিন্ন মানুষের রিপ্রেজেন্টেশন করে, তাদের কাছ থেকে আপনি শুনছেন, তাদের কাছ থেকে যে ধরনের রিফরমেশনের সাজেশনগুলো এসছে এবং যে ধরনের রিফরমেশন, আপনি কনসেন্সাস কমিশন যে ধরনের রিফরমেশনের ব্যাপারে এগ্রি করেছে, এই ধরনের রিফরমেশনগুলো যেন নতুন কোনো সরকার এসে এগুলোকে যেন মানে আপনার তোয়াক্কা না করে, এগুলোকে যেন বাস্তবায়ন না করে এমন কোনো রাস্তায় আবার না ছুটে যায় যেই রাস্তা তাদেরকে সেই আওয়ামীপনা বা সেই ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। কাজেই এটা রাষ্ট্রের এই অ্যাটলিস্ট ইন্টারিমের এটা নিশ্চিত করে যাওয়াটা খুবই জরুরি। কাজেই আমরা দেখেছি কনসেন্সাস কমিশনে এই ধরনের বিতর্ক হচ্ছে, এটা একটা ডেমোক্রেটিক বিউটি। দেখেন, এতক্ষণ সমালোচনা করেছি, আপনি তো বাংলাদেশের রাষ্ট্রে এই ধরনের পরিবেশও কখনো দেখেন নাই, নিশ্চিত রূপেই বলতে পারি কখনো দেখেন নাই, যে একটা প্ল্যাটফর্মে যেখানে সকল পলিটিক্যাল দল, আপনি একদম রাইটিস্ট, একদম লেফটিস্ট এবং সেন্ট্রিস্ট, সকল পলিটিক্যাল পার্টি যারা শুধুমাত্র এই বাংলাদেশের বেটারমেন্টের স্বার্থে
তারা দিনের পর দিন ডিবেট করতেছে, দিনের পর দিন তারা আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, এবং কিভাবে এই রাষ্ট্রকে সত্যিকার অর্থে যে স্পিরিট ছিল এই বিপ্লবের, এই স্পিরিটের পথে পরিচালনা করা যায় সেটার জন্য তারা কাজ করতেছে। এটাও তো একটা ডেমোক্রেটিক বিউটি, আমরা এটা দেখেছি। কাজে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দি হাই টাইম। আমি একেবারেই হতাশ হয়ে যেতে চাই না, দিস ইজ দি ভেরি হাই টাইম। যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় এবং সেই ইলেকশনে যদি আমরা দেখি যে না, সেই ইলেকশন যদি জুলাই সনদের মানে আপনার যে আইনি ভিত্তিটা নিশ্চিত করে আমরা যদি ইলেকশনটা করতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আগামী রাষ্ট্রটা, যে রাষ্ট্রটা নতুন সরকার দ্বারা পরিচালিত হবে, সেটা আরও বেশি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে যাবে এবং আরও বেশি মানুষের জন্য আরও যুক্তি খণ্ডন করবার সুযোগ রয়েছে। বিরতিতে যাওয়ার আগে একটু রুবেল ভাইয়ের কাছে জানতে চাই যে তাহলে দুজনের কাছ থেকে বক্তব্য শুনে যত মনে হচ্ছে যে যতই সময় গড়াচ্ছে এই সরকারের জনপ্রিয়তা বা দুর্বলতাগুলো কি প্রকাশ পাচ্ছে কিনা। এক, আপনি সময় পাচ্ছেন, বিরতির আগে শুনবো কিছুক্ষণ, তারপরে বিরতির পরে আরও আবার আপনার কাছে আসবো, কিন্তু আবারও কোট করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে শুধু নির্বাচন করে দিলে এই একই দুর্নীতি, স্বৈরতন্ত্র এগুলো আবার ফিরে আসবে, তাই তিনি কাঠামোগত সংস্কার জরুরি বলে মনে করছেন। কিন্তু সংস্কার করতে গিয়ে কি অনেক সময় নিয়ে নিলেন কিনা সরকাররা? প্রথমত মানে বলি যে প্রথমত আমি ওই দুজনের মতামতের সঙ্গেই আমার মতামতটা যুক্ত করি। মানে খুব বেশি পার্থক্য যে আছে তা না। একটা হচ্ছে যে এই সরকার একই সাথে খুবই শক্তিশালী, আবার একই সাথে খুবই দুর্বল। দুর্বল মানে হচ্ছে যে শক্তিশালী এই অর্থে যে আসলে জনগণের একটা বিপুল অংশ এবং রাজনৈতিক দলগুলো তারা সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে। হ্যাঁ, এই সরকার যখন গঠিত হয়। অন্য দিক থেকে আবার এই সরকারটা দুর্বল এই অর্থে যে জনগণের সমর্থনে তারা গঠিত হলেও তারা যেভাবে অ্যাকশন নিয়েছে সেই অ্যাকশনে আসলে তাদের শক্তিমত্তা প্রকাশিত হয়নি। এই দিক থেকে দুর্বল। এবং অন্য আরেকটা দিক থেকে দুর্বল যে আসলে এই যে 15 বছরে এই পুরো আমলাতন্ত্র এবং প্রশাসন ব্যবস্থা এইটাকে যেভাবে আসলে ধ্বংস করা হয়েছে তার উপরে দাঁড়াতে হয়েছে তাকে। এবং মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা সরকারের ফেলিওর অন্যতম কারণ বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে সরকার প্রথম থেকে এইটাকে কিভাবে সামলাবে এটা আসলে বুঝতে পারে নাই। আমলাতন্ত্রকে প্রথমেই তারা সবাইকে হরে ধরে মানে ওই যে কি বলে যে 15 দিনের ভেতরে 5টা প্রমোশন বা 3টা প্রমোশন এই সমস্ত দিয়ে যেভাবে আসলে মানে আমলাতন্ত্রকে বুস্ট করা হয়েছে, বাংলাদেশে আদি অকৃত্রিমভাবে বাংলাদেশের জনগণের মানে সাথে আমলাতন্ত্রের যে সম্পর্ক সেটার ভেতরে একটা খুবই দ্বন্দ্বমুখ সম্পর্ক আছে। এবং এইখানে মানে আওয়ামী লীগ সরকার যেভাবে আসলে পুলিশ এবং আমলাতন্ত্রকে ব্যবহার করে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ কায়েম করেছে, সেইটা প্রথমেই তো একটা ঝাড়াই বাছাই হওয়া দরকার ছিল, সেটা তারা করতে পারেনি। এটা হচ্ছে প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর প্রথম দিকে সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে, তাহলে এই সমর্থনটাকে আমি কিভাবে কাজে লাগাবো, এর কোনো ওয়ে আউট তারা বের করেন নাই। আমরা এটা প্রস্তাব করেছিলাম যে একটা রাজনৈতিক আপনারা কাউন্সিল গঠন করেন, সব দলগুলো যেহেতু সবার আপনার প্রতি সমর্থন আছে, সবাইকে নিয়ে একটা পলিটিক্যাল কাউন্সিল করেন, টাইম টু টাইম তাদের সাথে বসেন, ক্রুশাল ডিসিশনের ক্ষেত্রে সবাই পরামর্শের ভিত্তিতে আপনারা যদি সিদ্ধান্ত নেন, তাহলে এটা আসলে মানে অনেক বেশি জনগণের কাছেও গ্রহণযোগ্য হবে এবং এটা আসলে ফ্রুটফুল হবে, কারণ অনেকগুলো চিন্তা এবং ভাবনার প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে এটা যেতে পারবে। এইটা না করার ফলে তার পারফরমেন্সের জায়গা খারাপ হয়ে গেছে। ফলে আমাদের কাছে মনে হচ্ছে সংস্কারের প্রক্রিয়া বেশি দিন লাগছে। আসলে সংস্কারের প্রক্রিয়ায় যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য স্থাপিত হয়েছে সেটার জন্য এই সময়টা দরকার ছিল। কোনো দেশে আপনি এমনকি ফ্রেঞ্চ রেভলিউশনের পরে 8 বছর লেগেছে পুরোটা মানে কনস্টিটিউশনের করতে, তাহলে বাংলাদেশে এটা করতে গেলে আপনার যে সময়টা দিতে হবে সেই সময়টা দিতেই হবে। সংস্কারের প্রক্রিয়ার জন্য আসলে সময় ক্ষেপণ হয় নাই। যে সমস্ত সংস্কারের জন্য সংবিধানের কোনো ধরাছোঁয়া দরকার নাই, সেগুলো তো প্রায় সব দল বলেছে যে আপনারা এই কাজ করতে পারেন, কিন্তু তারা করতে পারেননি। কারণ কি, তারা যেভাবে আসলে যেই মেকানিজমে রাষ্ট্রটা চলে সেটাকে বুঝে উঠতে তাদের সময় লেগে গেছে বলে আমার কাছে মনে হয়েছে, এবং তারা এইটা পারফর্ম করতে পারেন নাই। এবং সংস্কারের প্রক্রিয়ার জন্য যে সময় লাগবে এবং সংস্কার যেভাবে বাস্তবায়িত হবে এবং যেভাবে আসলে হবে, এই সময়টা আসলে দিতে হবে। যেমন বিচার প্রক্রিয়া, আপনি বিচার প্রক্রিয়াও আসলে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে শেষ করতে বলতে পারেন না। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি ন্যায় বিচার নিশ্চিত করাটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। বরং আমরা দেখছি যে এমন ভাবে আসলে মামলাগুলো করা হচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচারের আগেই ধরেন আপনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাকে সে হয়তো মানে সাংস্কৃতিকভাবে কিছু কাজ করেছেন, কিংবা হইতে পারে যে টাকা পয়সা নিয়ে গন্ডগোল করেছেন, কিন্তু তাকে আপনি খুনের মামলায় দিয়ে দিচ্ছেন, কিছু মানে মিন করে না, তাতে তার কোনো আসলে শাস্তি হবে না এবং ওই খুনের মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পাবেন।
মানে তার কোনো বিচারও হবে না, আসলে আপনি অনেক বড় কিছু দেখালেন কিন্তু আসলে অশ্বডিম্ব হলো, এরকম একটা বিচার প্রক্রিয়ার ভেতরে কিন্তু আসলে ঢোকার প্রবণতা দেখা যাচ্ছে, যেটা বিষয়ে আসলে খুবই সচেতনতা দরকার। কারণ হচ্ছে আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করেন, তাইলে আমার যদি 2 মাসের জেল হয়, দিস ইজ আ বিগ পানিশমেন্ট, এটাও হতে পারে। আপনার সামাজিক অবস্থা অন্যান্য সমস্ত কিছু বিবেচনা করলে এটাও পানিশমেন্ট হতে পারে। আমাদের এখানে যে মানে ফ্যাসিবাদী ধারণা অনুসারে এমন একটা যে জায়গা তৈরি হয়েছে যে ফাঁসি ছাড়া অন্য কিছু শাস্তি না, এই ধারণা থেকেও আমাদের বের হতে হবে। এবং এই ধারণা থেকে যদি আমরা বের হই, তাহলে একজনের অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া, এটা যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার একটা শর্ত, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলেই যে আসলে আপনি অনেকখানি আসলে আমাদের সমাজে যে অস্থিরতা আছে এখনো পর্যন্ত, যে অস্থিরতা বিরাজমান, এই অস্থিরতাটাকেও আপনি আসলে অনেক বেশি কন্ট্রোল করতে পারবেন। কারণ মানুষ একটা ট্রমার ভেতর দিয়ে গেছে, এই ট্রমাটাকে এর হিলিং দরকার, এর হিলিং করার জন্য আপনার এই ন্যায় বিচারটা খুবই জরুরি, এটা ছাড়া আসলে এটা হবে না। আর আরেকটা কথা বলি যে বাংলাদেশে আমি মনে করি যদি আমরা নতুন করে যে ধরনের সংস্কার প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি, এটা যদি আসলে বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের পক্ষে সামনে আসলে অধিকতর জবাবদিহিতামূলক এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। সেইখান থেকে আমরা আরও অধিকতর এবং জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করার দিকে এগোতে পারি। কারণ আপনি যেই দিকে যাত্রা শুরু করেন, আপনার গন্তব্যে আপনি সেখানে দিয়েই পৌঁছান। ফলে আমরা গণতান্ত্রিকতা দিয়ে যদি যাত্রা শুরু করি, সেটাও আমাদের জন্য, এখন আমরা যতটুকু বাংলাদেশে এই যে ফ্যাসিবাদ ফিরে আসা প্রতিরোধ করার জন্য যতটুকু আমাদের দরকার, সেটার অনেকগুলো বিষয় আসলে আমরা ঐকমত্য হয়েছি। এইটাকে বাস্তবায়নটা হচ্ছে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিশ্চয়ই। শরীফুজ্জামান শরীফ, সরকার তো নির্বাচন আয়োজন করবেন, একটা সময়সীমা রয়েছে। এবার একটু রাজনৈতিক দলগুলোর বিষয়ে আপনার মতামত জানতে চাই। সেটি হচ্ছে যে মাঠে তো সক্রিয় রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক রাজনীতিই করছে, আমরা দেখছি পূজা মণ্ডপে গিয়েও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি দেখছেন কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে? সময় তো খুব কম হাতে। ধন্যবাদ। প্রথমত পূজাকে কেন্দ্র করে এই যে শুভেচ্ছা বিনিময়, এগুলো সবই ঠিক আছে, কিন্তু আপনি লাঠি নিয়ে মন্দির পাহারা দিতে যাচ্ছেন কেন? আপনাকে কেউ ডেকেছে? রাজনৈতিক কর্মীরা মাথায় পট্টি বেঁধে হাতে লাঠি নিয়ে অন্য ধর্মাবলম্বীদেরকে নিরাপদে তারা যাতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, এই কাজটি যারা করছেন, আমি তাদের কাছে জিজ্ঞেস করি এই কাজটি করার অধিকার আপনাকে কে দিয়েছে? তারা কি আমন্ত্রণ জানিয়েছে যে আমার বাড়িতে আপনারা এসে একটু পাহারা দিয়ে যান? বরং এই অ্যাটিটিউডটা তাকে আরও একটা ভীতির মধ্যে ঠেলে দিচ্ছে। দ্বিতীয়ত, সে যে অনিরাপদ, আমার হাতে তার নিরাপত্তা, এই মেসেজটা আপনি তাকে দিচ্ছেন যে আমি যদি লাঠি নিয়ে না দাঁড়াই তাহলে তোমার নিরাপত্তা বিঘ্নিত হবে। তার অর্থ হচ্ছে তুমি আমার অধীনস্থ, তোমার নিরাপত্তা নির্ভর করছে আমার উপরে। এই বার্তাটা খুবই আপত্তিকর, এবং এই ধরনের ভাবনার জায়গা থেকে আপনি সমাজকে বিভক্ত করেন। ক্ষুদ্র যে গোষ্ঠীগুলো আছে, তুলনামূলকভাবে দুর্বল যে জনগোষ্ঠী আছে, তার উপরে আপনার সুপ্রিমেসি প্রতিষ্ঠা করার একটা মনস্তত্ত্বর জায়গা থেকে এই কাজটি করেন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া। এই রাষ্ট্রকে যদি আপনি ওন করেন, সরকারকে যদি আপনি ওন করেন, তাহলে আপনাকে লাঠি নিয়ে এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, এই পলিটিক্যালগুলো পার্টির বাইরেও একটা বিরাট জনগোষ্ঠী আছে। বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট পলিটিক্যাল পার্টিগুলো করে না। বাংলাদেশের জনগণের একটা বিরাট সংখ্যক মানুষ আছে যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, কিন্তু তাদের এজেন্ডাগুলো জাতীয় পর্যায়ে আসে না। সরকার যে বৈঠকগুলো করছে, কাদের সাথে করছে? পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করছে। ওই অংশীজনরা তাহলে সেটা আমন্ত্রিত না, এবং কখনো কখনো তাদের ভয়েসটা এই পর্যন্ত আসে না। সরকারের জায়গা থেকেও সেই ভয়েসটাকে রিকগনাইজ করা অথবা ওই ভয়েসটাকে বোঝার চেষ্টা করা, সেই ইচ্ছাটাও আমি দেখতে পাই না। গতকালকে পত্রিকায় খবর এসেছে রাজশাহীতে রাতের বেলায় 12টার সময় মানুষ লাইনে দাঁড়াচ্ছে সকালবেলায় ট্রাকের চাল নেওয়ার জন্য। সরকারের ভাবনার মধ্যে কি এটি আছে? নেই। গত কয়েকদিন আগে আপনাদের এইখান থেকে খুবই কাছে মালয়েশিয়ায় যারা যাবেন প্রবাসীরা, বাংলাদেশে এসেছেন, আটকা পড়েছেন, তারা সড়ক অবরোধ করেছে। সরকারের কি ভাবনার মধ্যে এটি আছে? আপনাকে আমি মনে করিয়ে দেই, 8ই আগস্ট সরকার দায়িত্ব গ্রহণ করার পর সেপ্টেম্বর মাসে প্রথম মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সরকারকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বাংলাদেশে এসেছিলেন, এবং প্রথম বিদেশি প্রতিনিধি, এবং বলেছিলেন যে বাংলাদেশের ম্যান পাওয়ার সহ অন্যান্য যে জায়গাগুলো আছে তারা সহযোগিতা করতে চান।
তো তাদের সেই সহযোগিতাটা আমরা ব্যবহার করতে পারলাম না। কেন পারলাম না? আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার মানে বিস্তৃতি অহেতুক। আপনি অনেকগুলো জায়গায় আপনি অ্যাড্রেস করছেন, হাত দিয়ে ফেলেছেন। আপনার শক্তি যতটুকু, আমি এখনো মনে করি যে রাজনৈতিক দলগুলোকে এই সরকারের সবথেকে বড় ওই যে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো, সে রাজনৈতিক দলগুলোর সাথে অনেক সময় অনেকভাবে একটু বিরূপ আচরণ করে, দুটো তিনটা দলকে নানাভাবে একটু সামনে রাখার চেষ্টা করে, অন্যরা মনে কষ্ট পায়, এক ধরনের অপমান বোধ করে এবং সরকারি কাজটি করে। নুরুল হক নূরের উপরে হামলা হলো, সরকার 3টি দলকে নিয়ে বসলো, কিন্তু নুরুল হকের নুরুল দলকে ডাকলো তারপরে। তো এই ঘটনাগুলো, তারপরে আপনি দেখেন কালকে যদি ডাকে, সমস্ত রাজনৈতিক দল সরকারের কাছে যাবে, গিয়ে বলবে আপনার যে সহযোগিতার দরকার আমি করব। কিন্তু সরকার সেটি করছে? সরকার হচ্ছে ঢেকির মতো, যে একটা দিকে মনে হচ্ছে যে একটু ব্যালেন্স রক্ষা হচ্ছে না, ওই দিকে ছুটে যাচ্ছে কেউকে খুশি করা। আবার আর একটা পক্ষ যখন একটু বিরক্ত হচ্ছে, তাকে ডেকে এনে তাকে মাথায় হাত বোলানো। বিচারের জায়গাটায় আমি জিজ্ঞেস করি, এই যে জুলাইতে যা হয়েছে এটি গণহত্যা। আপনি কোনো একটা এলাকায় একজন মানুষকে ধরে গলায় ফাঁসি দিয়ে মেরে ফেললেন, এটা এক ধরনের বিচার। গণহত্যার বিচারের ন্যাচারটা ভিন্ন। গত জুলাই মাসে সব থেকে বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছে পুলিশের হাতে, তাই তো? তো পুলিশের আইজি, স্বরাষ্ট্র সচিব, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা হচ্ছে সুপ্রিম কমান্ড ছিল, তাদের অধীনে হত্যাকাণ্ডগুলো ঘটেছে। তো আপনি আইজিকে রাজসাক্ষী করে ফেললেন। আচ্ছা, কালকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমিও রাজসাক্ষী হতে চাই, তাহলে তাকে রাজসাক্ষী করবেন। সচিব যদি বলে, স্বরাষ্ট্র সচিব, আমিও রাজসাক্ষী হব, তাকে করবেন। ডিএমপির কমিশনার, এদের সবাইকে রাজসাক্ষী করে আপনি ওই যে কনস্টেবলকে অমুককে তমুককে যে বিচারটা করতে চাচ্ছেন, নিশ্চয়ই এই বিচারগুলো নিয়ে একসময় প্রশ্ন উঠবে। আপনি কি কেউকে রক্ষা করার জন্য কেউকে এই প্রসেসের মধ্যে যাচ্ছেন? যে কোনো মানুষ স্বীকার করবে শেখ হাসিনা নিজে হাতে অস্ত্র নিয়ে যে গুলি করেনি, কিন্তু তার নির্দেশে গুলি হয়েছে, এখন তো প্রমাণিত হচ্ছে। আইজি নির্দেশে গুলি হয়েছে, তো প্রমাণিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তিনি তো কোথাও বন্দুক নিয়ে যে গুলি করেননি, করেছেন না, কিন্তু এই দায় দায়িত্ব তারা এড়াতে পারেন না, যেহেতু তারা ক্ষমতায় ছিলেন। তো আপনি আইজিকে রাজসাক্ষী বানিয়ে তাকে আপনি এখান থেকে মাফ করে দিচ্ছেন, তার মানে হলো যে বিচার প্রক্রিয়াটাকে আপনি ন্যায় বিচার এখানে নিশ্চিত করছেন না। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত তারা চেষ্টা করছে জুলাইয়ের যে স্পিরিটটাকে ওন করার জন্য। আপনি দেখবেন তাদের মধ্যে ভিন্নতা আছে, মতবিরোধ আছে, কৌশলগত পার্থক্য আছে, তারপরে এখন পর্যন্ত তারা সবাই মোটামুটি সরকারকে যে সহযোগিতাটা করতে চায়। কেন চায়? ডক্টর ইউনূসের সাথে কারো ব্যক্তিগত সম্পর্কের কারণে চায়? নো, তারা মনে করে যে এই সরকার জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে গঠিত হয়েছে, সুতরাং আমার রেসপন্সিবিলিটি হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে এই সরকারকে সহযোগিতা করা। সেই কারণে সহযোগিতা, কিন্তু সরকারকে সেই সহযোগিতা নিচ্ছে না। এবং সমস্যাটা হয়ে গেছে এই জায়গায়, সরকার তার মনস্তাত্ত্বিকভাবে কতগুলো খারাপ কাজের ভিতরে সে আটকে পড়েছে। আমরা যখন বলি যে আপনি 104 জনকে নিয়ে আমেরিকায় গেলেন, তখন সে পাশাপাশি কাউন্টার নিয়ে আসছে যে আমি শেখ হাসিনা তো 150 জন নিয়ে যেত। তার মানে হলো সে নিজেকে কম্পেয়ার করছে শেখ হাসিনার সাথে। আমরা তো বলি যে আপনি নিজে উদাহরণ সৃষ্টি করেন, আপনি উদাহরণ তৈরি করবেন, কারণ আপনি প্রায় 1000 খানেক মানুষের আত্মদানের মধ্য দিয়ে গঠিত একটি সরকার, এবং যে মানুষগুলোর মধ্যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গরিবের সন্তান। আপনি কোনো ধনীর সন্তান পাবেন না, আপনি কোনো ধনীর পরিবারের সদস্য পাবেন না। গরিব মানুষ ঢাকা শহরে মারা গেছে, ময়মনসিংহে মারা গেছেন, গাজীপুরে মারা গেছেন, মরদেহটি লাশটি গ্রামে নিয়ে যাওয়ার জন্য টাকা ছিল না, অ্যাম্বুলেন্সের খরচ ছিল না, লোন করে ধার করে কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে লাশ গ্রামে নিয়ে গেছেন, দাফন করেছেন। সেই ঘটনার ভেতর থেকে যে সরকার গঠিত হয়, সে কিভাবে এই ধরনের বিলাসিতা করে, আমেরিকায় গিয়ে ঘোরাঘুরি করছি, গল্ফ খেলছি, এইটা করছি সেইটা করছি। ঠিক এই মুহূর্তে আমি শেষ করে দিব, আপনি চলেন আমার সাথে ঢাকা মেডিকেল কলেজের সামনে, আপনি চলেন আমার সাথে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, অসংখ্য মানুষ পকেটে প্রেসক্রিপশন নিয়ে ঘুরছে, ভেতরে তার স্বজন মুমূর্ষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, তার ওষুধ কিনতে পারে না, তার পয়সা আপনি খরচ করে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন, এর সাথে বৈঠক করছেন তার সাথে, যার অধিকাংশই অপ্রয়োজনীয়।
নিশ্চয়ই প্রাচীন রিয়াজ, ফিরতে চাই একটু আপনার কাছে। এনসিপি নিয়ে একটু জানবার আগ্রহ রয়েছে দর্শকদের, আমারও রয়েছে। এনসিপি নিবন্ধন পেয়েছে, শাপলা প্রতীক চাইছেন আপনারা। ইসি থেকে বারবারই বলা হচ্ছে যে এই প্রতীকটা দেওয়া সম্ভব হবে কিনা। ইসি তো এখন জানিয়েই বোধহয় দিয়েছেন আপনাদেরকে যে দেয়া যাচ্ছে না এখন পর্যন্ত, আমি যতটুকু জানি। আপনারা কি বলছেন সেই প্রসঙ্গে? একই সঙ্গে আপনাদের দলের বেশ কয়েকজন নেতার কাছ থেকে আমি শুনেছি যে নির্বাচনে আপনারা অনেক বেশি সিট দখলে নিতে পারবেন এমন রয়েছে। তো বিকল্প যদি চিন্তা ভাবনা করি, তরুণ ভোটার যারা রয়েছে তাদের আস্থা অর্জনের জন্য আপনারা এখন মাঠ পর্যায়ে কী করছেন? আপনাদের কর্মসূচিগুলো কি? কয়েকদিন আগে তো আপনারা একদম দেশব্যাপী। ওকে, দেখেন এখানে শাপলা নিয়ে গতকালকে যে প্রেস ব্রিফিংটা এনসিপির পক্ষ থেকে করা হয়েছে, সেখানে আমরা খুব বিস্তারিতভাবে আপনার বলেছি যে এটা আসলে এটা এমন কোনো ইস্যু না। আমি জানি না যে রাষ্ট্রযন্ত্র স্পেশালি হচ্ছে ইলেকশন কমিশন এটা কেন তার আসলে এই ধরনের মানে ছলচাতুরতা বা এরকম ধরনের একটা রেডিক্যাল পজিশন নিচ্ছে যে এনসিপিকে শাপলা দেওয়া যাবেই না। ওয়ারেজ আমরা কিন্তু একটা জিনিস আপনি দেখেছেন, একটা মানে বিশদ ব্যাখ্যা আমাদের পক্ষ থেকে এসেছে। এই যে মানে প্রতীকের সাথে রিজেম্বলেন্স হয়ে যাওয়ার ফলে তারা যে ধরনের যুক্তি দাঁড় করাতে চাচ্ছেন, আমরা বাংলাদেশের একাধিক প্রতীক, বাংলাদেশে বড় বড় পলিটিক্যাল পার্টির প্রতীকগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। আমরা এটা জাতির কাছে আমরা এই মেসেজটাও পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে এখানে আসলে শাপলার সাথে আসলে কোনো দ্বন্দ্ব নেই, বা এটা ইতিমধ্যে এখন পরিষ্কার, সবার কাছেই পরিষ্কার। আমরা ঈগল দেখেছি, কাঁঠাল দেখেছি, আমরা ধান দেখছি, সব কিছুর সাথে সব কিছুর রিজেম্বলেন্স আছে, সব কিছুর সাথে সব কিছুকে আপনি কানেক্ট করাতে পারবেন। কাজেই আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন। এখন মানে ইউ হ্যাভ টু টেক দি ডিসিশন যে আপনি এটা করবেন কি করবেন না। আপনি যদি না করেন, আমরা তো ব্যাখ্যা জানতে চেয়েছি। কারণ আপনি ধরেন আপনি যদি বলেন যে না এখানে জটিলতার কারণে দেওয়া যাচ্ছে না, এটা তো ভাই এক্সপ্লেনেশন হইতে পারে না। আমি আপনাকে যদি একটা যদি প্যারালাল এক্সাম্পল, আপনারাও কি এই প্রতীক না পেলে একদম নির্বাচনে অংশগ্রহণ করবেনই না? এটা তো দেখেন এই প্রশ্নটার উত্তর তো আসলে আমি এখন আপনার যে প্রশ্নটা এক্স্যাক্টলি প্রশ্নের উত্তর দেওয়াটার সময় তো এখন পর্যন্ত আসে নাই। মানে আমার কাছে মনে হয়েছে যে দিস কোশ্চেন ইজ টু আর্লি টু আস্ক। এটা তো একটা প্রসেস। আমি এখন মানে ইলেকশন এখনও সময় সাপেক্ষ বিষয়, 4 মাস 5 মাসের একটা বড় জায়গা আছে। 4 মাস 15 দিন, 4 মাস 15 দিন। কাজেই এই প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয় যে টু আর্লি টু সেই। বাট আমরা যে জায়গাটাতে ফাইট করছি, দেখেন আমরা এখন আমরা একটা অধিকারের প্রশ্ন এখানে এনেছি। আমি যখন আপনাকে একটা প্যারালাল এক্সাম্পল দিচ্ছি যে অমুক দলের একটা প্রতীক আছে, যেই প্রতীকটা হচ্ছে রাষ্ট্রের কোনো একটা সেন্সিটিভ, কোনো একটা খুবই হ্যাভি ওয়েট প্রতিষ্ঠানের সাথে মিলে যাচ্ছে, তাহলে সে যদি ওই প্রতীক পেতে পারে, এনসিপি কেন শাপলা প্রতীক পাবে না? এটা খুব ভ্যালিড কোশ্চেন না? মানে আমি খেয়াল করে দেখেন, আমি কিন্তু কোনো ইনভ্যালিড কোশ্চেন আপনাকে করছি না, আমি একটা ভ্যালিড কোশ্চেনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আমি কিন্তু রাষ্ট্রযন্ত্রকে বলছি না যে আউট অফ নো ওয়্যার আমি বিপ্লব থেকে আসা দল, হ্যাঁ আমাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে। আমি এটা বলছি না যে আমার সাথে নাহিদ আছে, সার্জিস আছে, এরা তো বিপ্লব সংগঠিত করছে, সামনে ছিল, রিস্ক দিছে, এদের জন্য আমাকে প্রতীক দিতে হবে। উই ডোন্ট ইভেন এক্সপেক্ট অর আস্কিং এনি এক্সট্রা প্রিভিলেজ। আমরা ভ্যালিডিটির উপর দিয়ে যাচ্ছি। এখন এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি যদি মনে করেন যে আপনি যদি ভ্যালিড অ্যান্সার দিতে পারেন, আমরা তখন ক্রস চেক করবো আবার। উই ডোন্ট হ্যাভ অ্যান ইস্যু, উই আর ডিবেটিং। এটা তো একটা পলিটিক্যাল বিউটি, একটা পলিটিক্যাল বিউটি হিসাবে আমরা সেটা করছি। বাট আমরা এই ব্যাপারটাতে অ্যাডামেন্ট যে যদি আপনি আমাকে কোনো ভ্যালিড এক্সপ্লেনেশন দিতে না পারেন, তাহলে আমাকে প্রতীক দিতে হবে। এটা কোনো আনইথিক্যাল ক্লেইম না, এটা একটা রেশনাল ক্লেইম। এবং এই রেশনাল ক্লেইমটা আমরা আজকে থেকে করতেছি না, আমরা লম্বা সময় ধরে। আমরা জানেন পার্টি গঠনের পরেই আমরা তো এটা লঞ্চিং করেছি। আমরা সারা দেশে যখন ঘুরেছি, আমরা শাপলা নিয়ে মানুষের কাছে গিয়েছি। কারণ আমরা তো দেখি না, আমরা তো রেশনালি জিনিসটাকে চিন্তা করেছি। আমরা দেখি না এখানে কোনো ইরেশনালিটি আছে, আমাদের কাছে মনে হয় না যে এখানে কোনো আইনি জটিলতা আছে। এখন ভাই আপনি অনেক আইন পড়তে পারেন, আপনি অনেক সিনিয়র সিটিজেন হইতে পারেন, আপনার রাষ্ট্র নিয়ে অনেক অভিজ্ঞতা থাকতে পারে, আপনাকে বুঝতে হবে যে আমি কোনো সাংবিধানিক দাবি আমি আপনার কাছে করছি কিনা। এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং আমি আপনাকে বলি, দেখেন এখন আপনি আগামীর ইলেকশনের দিকে যদি তাকান, একটা বিগ ফ্যাক্টর হচ্ছে ইয়াং ভোটার্স। এটা একটা খুবই মানে কমন একটা সাইকোলজি। এখন বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টিজ যারা বর্তমান সারফেসে কাজ করছেন, তারা প্রত্যেকেই ইয়াংদেরকে নিয়ে কাজ করছেন, তারা তাদের মতন করে কর্মসূচি করছেন। আমরাও
আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের, আপনি ইদানিং লক্ষ্য করেছেন কিনা জানি না, আমরা উঠান বৈঠক নামের একটা নতুন কর্মসূচি আমরা ইদানিং করছি এবং আমরা একেবারে আপামর জনতার কাছে যাচ্ছি। উঠান বৈঠক কিন্তু এটা কিন্তু কোনো এলিটপনা না, কিন্তু খেয়াল করে দেখেন আমরা একটু ওই জায়গা থেকে বের হইতে চাইছি। আপনি আমরা যখন সারা দেশে যখন আমরা ঘুরছি, এই ধরনের কর্মসূচি কি ইঙ্গিত দিচ্ছে যে আপনারা পার্লামেন্টে গেলে 150 সিট পাচ্ছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন। এটা আমি একটু বলি, মানে কিছু কিছু ব্যাপার হচ্ছে আপনার, মানে যদি এভাবে করে বলি যে এটা একটা পলিটিক্যাল স্পিচ। আমি তো বলতেই পারি যে মানে আমরা 150-এর বেশি আসন পাবো। ইউ ক্যান নট ডিসাইড, আই ক্যান নট ডিসাইড। আমরা কি কেউ দেখছি? আমরা কেউ দেখছি না, আমরা একটা অ্যাজাম্পশন সেট করি, আমরা অ্যাজাম্পশনের উপর আমরা ইয়া করি। এখন আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের রেসপন্স নিচ্ছি, আমরা মানুষের সাথে কথা বলছি, আমরা মানুষের কাছে এই জিনিসটা, এই মেসেজটা আমরা দিতে চাই যে অ্যাজ আ ভেরি নিউ পলিটিক্যাল পার্টি আমরা ভিন্ন কিছু চিন্তা নিয়ে আমরা রাষ্ট্রের জন্য কাজ করছি। আমরা টিপিক্যাল যে পলিটিক্স, চাঁদাবাজির যে পলিটিক্স, ওই মাঠ দখল করার যে পলিটিক্স, আমরা এই পলিটিক্স থেকে রাষ্ট্রযন্ত্রকে, আমরা এই পলিটিক্স থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে আসতে চাচ্ছি। আমরা যে আমলাতন্ত্রের উপর যে ভর করা পলিটিক্স, যেই পলিটিক্সের উপর আমরা দেখেছি এতদিন স্বৈরাচার ভর করে তাদের রাষ্ট্রযন্ত্র টিকিয়ে রেখেছিল, আমরা এই যে সাংবিধানিক জটিলতা তৈরি করে যে ইলেকশন র্যাগিং করা যায়, সাংবিধানিক জটিলতা তৈরি করে যে বড় পলিটিক্যাল দলগুলিকে ইলেকশন থেকে বাইরে রাখা যায়, সাংবিধানিক জটিলতা তৈরি করে যেভাবে করে স্বৈরাচার হওয়া যায়, এই ধরনের পলিটিক্যাল যে সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে আমরা বাইরে নিয়ে আসতে চাচ্ছি। দিস ইজ উই ওয়ান্ট টু এক্সপ্রেস, দিস ইজ উই ওয়ান্ট টু সে। এখন এই কথা বলার পর যদি সাধারণ মানুষ আমাদেরকে বেছে নিতে পারে, সেটা 150 হতে পারে, সেটা 150 থেকে নেমে 10-এও থাকতে পারে। এটা তো পলিটিক্যাল ডিসিশন, এটা সাধারণ মানুষের উইল, এটা তার উইজডম। এই উইজডমের জন্য সে ফাইট করছে। সেই সময় তো এনসিপি ছিল না, সে তো জানে না যে তাকে, সেই সময় তো তার মাথায় ছিল না যে এনসিপিকে সে ভোট দিয়ে জিতায় আনবে। এখন এটা কমপ্লিটলি তাদের কল। ভাইরা যাবেন, আদার পলিটিক্যাল পার্টিজ তারা যাবেন, সবাই সবার অ্যাপিলটা জনগণের কাছে করবে। শরীফ ভাই, রুবেল ভাইয়ের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। এটা একটু আমার কাছে মনে হয়েছে যে যেহেতু সময়সীমা কম নির্বাচনের, রুবেল ভাই, আন্তর্জাতিক মহলের চাপ, ভূ রাজনীতি, এগুলোও তো বাংলাদেশের নির্বাচনের যে আগামী নির্বাচন, সেটাতে তো একটা প্রভাব ফেলবে, কি মনে করছেন? সেটা তো সবসময় প্রভাব ফেলে, মানে নির্বাচন, কিন্তু নির্বাচনের প্রশ্নটা আসলে প্রথমত এই জায়গা থেকে, মানে ধরেন কেন আমরা বলছি যে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বাংলাদেশে একটা হচ্ছে যে বাংলাদেশে গত 17 বছর ধরে আসলে কোনো ধরনের নির্বাচন হয় নাই, মানে এবং পিপুলের যে সভরেন রাইট সেটা থেকে আসলে তাকে বঞ্চিত করা হয়েছে। এবং এটা খুব, মানে আমরা আওয়ামী লীগকে যে ফ্যাসিস্ট শক্তি বলি, তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সে পিপুলকে তার সভরেন রাইট থেকে বঞ্চিত করছে এবং সেটাকে তার নিজের ইচ্ছাধীন করেছে এবং সেটার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা তারা করেছে। ফলে এই জায়গা থেকে মানুষের ভেতরে ভোটের একটা আকাঙ্ক্ষা, আসলে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক সবার মানে অংশগ্রহণ থাকবে, মানুষ গিয়ে ভোট দিতে পারবে, ওখানে গিয়ে শুনতে হবে না যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আসলে অপেক্ষা করছে। ফলে বাংলাদেশের মানুষের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে যদি আমরা বলি যে একটা দেশ তো শুধুমাত্র একটা মানে পলিটিক্যাল সিস্টেমের উপরে দাঁড়ায় না, তার ইকোনমি আছে, তার কালচার আছে, অন্যান্য বিভিন্ন বিষয় আছে। তাহলে এই যে ইকোনমির পরিস্থিতি যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে একটা সাধারণভাবে ইকোনমিতে যারা ইনভেস্ট করতে চায়, যার যে ধরনের দেশি হোক বিদেশি হোক, তারা একটা স্থিতিশীলতা চায়। একটা স্থিতিশীলতা ছাড়া কেউই বড় ধরনের ইনভেস্টমেন্টের ঝুঁকি নিতে চায় না। এবং এই স্থিতিশীলতা অর্জিত হতে পারে আসলে এক ধরনের জনগণের ম্যান্ডেটের ভেতর দিয়ে গঠিত সরকারের ভেতর দিয়ে। এটা মোটামুটিভাবে বিশ্বব্যাপী স্বীকৃত, ফলে এটা আমাদের নতুন করে এস্টাবলিশ করার কিছু নাই। ফলে এইটা দেশের ইকোনমিতে বাইরের যারা ইনভেস্টর, দেশের যারা ইনভেস্টর, তাদের আস্থা, এই সমস্ত বিষয়াশয় যখন থাকে, সেটা একটা বিষয় থাকে। আবার ধরেন আমি কার সাথে ডিল করব, এটা একেবারে প্রাথমিক মানে পর্যায়ের জনগণ থেকে শুরু করে, একেবারে তৃণমূলের জনগণ থেকে শুরু করে একেবারে দুনিয়ার সকলেই এটা ডিল করতে চাই এমনভাবে যাতে একটা মোটামুটিভাবে স্থিরতা আছে, যে আচ্ছা মানে একে আমরা অনেকদিন ডিল করতে পারবো, আমি ওর সাথে ডিল করছি মানে হচ্ছে ওর সাথে পরবর্তীতে ডিল করতে পারবো, সেটার ভিত্তিতে আসলে সম্পর্ক তৈরি হয়। এটা কূটনৈতিক সম্পর্কও এরকমভাবেই তৈরি হয়।
তাহলে এই সম্পর্কটা তৈরি হওয়ার জন্য তো একটা সময় লাগে। ফলে এই সমস্ত দিক থেকে আসলে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। ধরেন আমরা জানি যে প্রফেসর ইউনূসের একটা আন্তর্জাতিক খ্যাতি আছে, কিন্তু প্রফেসর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতির উপর দিয়ে আসলে অনেক কিছু হবে, ধরেন তার লেজিটিমেসি হবে, তাকে অনেকে ঊর্ধ্বে তুলে ধরবে, কিন্তু তার ইনভেস্টমেন্ট আসবে না। মানে এই জায়গাটা বুঝতে হবে যে অর্থনীতি কিন্তু আসলে এইরকম মানে মুখ চেয়ে হয় না। ফলে এই যে জায়গাগুলো যে আমরা মানে আমাদের একটা উত্তরণ পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে। হ্যাঁ, কিন্তু আমাদের বর্তমান প্রক্রিয়ায় আবার একটা এই যে জনগণের নির্বাচিত যে প্রতিনিধি, তাদের হাতে আসলে ক্ষমতা যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং তার ভেতর দিয়ে আসলে বাংলাদেশে নতুন জায়গায় বাংলাদেশ যাবে। নিশ্চয়ই। রুবেল ভাই, অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, একদমই শেষ প্রান্তে রয়েছি। যদি আপনি যোগ করতে চান যে আন্তর্জাতিক মহলের আপনি যে চাপ থাকবে প্রশ্নটা কিনা, করেছিলেন। না তারপরেও আমি বলতে চাই যে এই যে আজকে তোলা হলো না, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা একদমই নেই, ডক্টর ইউনূস বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। কিন্তু আমি দেখলাম যে পার্বত্য চট্টগ্রাম বলেন, আর এরকম পূজা মণ্ডপ, যেহেতু পূজা পার্বণ চলছে এই মুহূর্তে, স্বরাষ্ট্র উপদেষ্টা গত 3 দিন ধরে আমি কভার করেছি, বলছেন যে পার্শ্ববর্তী একটি দেশ গোষ্ঠী এই ধরনের সহিংসতায় উস্কে দিচ্ছে, এমন পরিস্থিতিও কিন্তু রয়েছে। প্রথমত হলো শেখ হাসিনার পতন বা আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে যাওয়াটা, এটা এখন পর্যন্ত ভারত স্বাভাবিকভাবে নেয়নি, এটা বাস্তবতা। এবং ভারত মনে করছে যে এর ভেতর থেকে তার পরাজয় হয়েছে, সুতরাং ভারত তার বন্ধুকে সহযোগিতার চেষ্টাটা করবে। কখনো সুজাতা সিং এসে চেষ্টা করেছে, কিন্তু আজকের প্রেক্ষাপটটা হচ্ছে আপনি সুজাতা সিংকে আসতে হচ্ছে না, আপনি রাজনৈতিক দলগুলোকে ডেকে যে সংস্কার প্রস্তাবটা তৈরি করলেন সেটি আপনি পৌঁছে দিচ্ছেন আমেরিকান দূতাবাসে, আমেরিকান রাষ্ট্রদূতের কাছে। তিনি ডাকেননি, আপনি স্বতঃস্ফূর্তভাবে তার কাছে যাচ্ছেন। এর ভেতর থেকে আমাদের এখানে ক্ষমতার ভারসাম্যের জায়গায় ভারতের যে প্রভাবের জায়গায় আমেরিকার প্রভাব এখানে যুক্ত হচ্ছে। অথচ আমাদের চাওয়াটা ছিল যে এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের প্রভাবটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ভারতকে কেন্দ্র করে আমাদের রাজনীতি, অর্থনীতি, কোথাও কোথাও সাংস্কৃতিক নির্মাণের চেষ্টা দেখেছি। তার বিপরীতে আমরা চেয়েছিলাম জুলাই অভ্যুত্থানে যে আমরা নিজেদের মতন করে দাঁড়ানোর চেষ্টা করব। সরকারের ভূমিকাটা দ্বিমুখী। সরকার একদিকে গরম গরম কথা বলে, আবার ওই দিকে আপনি দেখবেন সে চিনি গুঁড়া চাল পাঠিয়ে দিচ্ছে, ইলিশ মাছ পাঠাবে, এটা তার সিদ্ধান্ত, কিন্তু মানুষের সামনে এসে স্ট্যান্ডবাজি করছে, সব মানুষকে না খাইয়ে আমি ইলিশ মাছ পাঠাবো না। সব মানুষকে ইলিশ মাছ খাওয়ানো সম্ভব না। আপনার যে মার্কেট যে সিস্টেম, এই সিস্টেমই হচ্ছে পারমিট করে না সব মানুষের কাছে, কিন্তু ওই কথাটি কেন বলছেন? স্ট্যান্ডবাজি করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কাছে যদি তথ্য থাকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে ঘিরে নানা রকমের ষড়যন্ত্র আছে, দেশি ষড়যন্ত্র আছে, বিদেশি ষড়যন্ত্র আছে, আমাদের এই রিজিওনাল ষড়যন্ত্র আছে, ওই যে বার্মা অ্যাক্টের মধ্যেও কিন্তু পার্বত্য অঞ্চল আছে, আমেরিকার অনেক রকমের ইন্টারেস্টও আছে, ভারতের আছে, চায়নার আছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যদি তথ্য প্রমাণ থাকে এই ঘটনার সাথে ইন্ডিয়া জড়িত, তার প্রথম কাজটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলা যে তোমরা এইভাবে আমাদের এই জায়গায় শৃঙ্খলা নষ্ট করছো। সেই কাজটি কি তিনি করছেন না, মিডিয়ার সামনে এসে বলছেন। তার মানে হলো স্ট্যান্ডবাজি, তার মানে হচ্ছে একটা পপুলিস্ট রাজনীতি এখানে মাঠে থ্রো করে দেওয়া। মানুষ বলবে আরে বাবা রে বাবা, আগে কেউ বলতো না, বলতো যে আমরা স্বামী স্ত্রীর মতন, এখন তো তবু একটা সরকার এসেছে যে অন্তত বলছে আমার এখানে ভারত এখানে ইন্টারফেয়ার করছে। আমি অবশ্যই স্বীকার করি যে ভারত এখানে ইন্টারফেয়ার করে, আমেরিকা করে, চীন করে, রাশিয়া করে, কিন্তু আমি যখন এটাকে ট্যাগিং করি আমি পছন্দের জায়গাটা বেছে নেই। আমি আপনাকে মনে করি যে শেষ কথা, শেখ হাসিনা যে রাতের ইলেকশন করেছিল, সবার আগে শেখ হাসিনাকে ফুলের মালা নিয়ে গিয়েছিল বাংলাদেশে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত, আপনাদের মনে আছে? 24-এর যে নির্বাচন করেছিল, শুধুমাত্র অ্যাপ্রিসিয়েট করা না, সংবাদ সম্মেলন করে বলেছিল যে এই সরকারকে শুধু টিকিয়ে রাখা না, তার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে আমরা তার বিপক্ষে থাকবো, আমরা হাসিনার পক্ষে থাকবো। আজকে আমরা 15 বছরের স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য ভারতের যে ক্রিটিকটা করছি, চীনের ক্রিটিকটা কি করছি না কেন? চীন একটু দূরে, সেই কারণে নানা রকমের ইকুয়েশন আছে। আমি শেষ করে দেবো এই জায়গাটায়। আমাদের এখানে একসময় বসন্ত আসতো বলেই ফুল ফুটতো, আমাদের এখানে অতিবর্ষণ হতো বলেই নদীতে বন্যা হতো। এখন
আমাদের অনেক বড় বড় অ্যাক্টর আছেন যারা চাইলে ওই যে আমাদের কমিশন, সংস্কার কমিশন, তারা দৌড়ে তাদের কাছে গিয়ে কাগজপত্র জমা দিয়ে আসেন, তারা দৌড়ে এখানে যান সেখানে যান। ভারত চাইলে ফেনী ডুবে যায়, আমেরিকা চাইলে সেন্ট মার্টিনে আপনার ঢোকা বন্ধ হয়ে যায়। সুতরাং কেবলমাত্র আমাদের এইখানকার যে স্টেক হোল্ডার যারা আছে, পাবলিকের পাশে আমলাতন্ত্র, সিভিল, ব্যুরোক্রেসি, এরা সবাই মিলেও যদি চায়, নিশ্চয়ই ওই যে বাইরের যারা আছে তারা যদি একমত না হয়, তাহলে অনেক কিছু আপনি করতে পারবেন না, পাহাড় ডিঙ্গাতে পারবেন না। নিশ্চয়ই। শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। তাসিন রিয়াজ, সময় সংক্ষেপ, একদমই যদি শেষে কিছু যোগ করতে চান, চ্যালেঞ্জ তো বাংলাদেশের সামনে অনেক। তাহলে না, দেখেন, আমি মানে শরীফ ভাইয়ের সাথে একটু ছোট করে দ্বিমত করি আর কি। আমার কাছে মনে হয়েছে যে দ্যাটস ভেরি ফাইন, আমরা যেহেতু একটা রিস্কের মধ্যে দিয়ে এখনও যাচ্ছি, আপনি দেখবেন যে এই সম্ভাবনাও কিন্তু আসলে উড়িয়ে দেওয়া যায় না যে এটা তো খুব সেন্সিটিভ একটা মানে সময়। আপনি দুর্গাপূজাকে একটা অশুভ শক্তি, এটাকেও তো কাজে লাগানোর প্রচেষ্টা থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। কাজে আমি এটা একটা ভালো ব্যাপার। আমি যেটা দেখেছি যে বাংলাদেশে অলমোস্ট সকল পলিটিক্যাল পার্টি তারা স্বেচ্ছায় হচ্ছে এই পূজাকে কেন্দ্র করে তারা কন্টিনিউয়াসলি পূজার মানে যে মণ্ডপগুলো ভিজিট করছেন, তারা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, তাদের সাথে বসতেছেন, তাদের সাথে কথা বলতেছেন, কুশলাদি করতেছেন। হ্যাঁ, জাস্ট একটা জিনিস মাথায় রাখাটা জরুরি যে এটা যেন ওভার ইন্টারফিয়ারিং না হয়ে যায়, তার কার্যক্রমে যেন ডিস্টার্বিং কোনো। এইটাকে আমি সাপোর্ট করি, কিন্তু লাঠি নিয়ে পাহারার জায়গাটা আপত্তি। আমি ওটাই বলছি। আর লাঠি নিয়ে পাহারার যে বিষয়টা, হ্যাঁ, এটাতেও আমি এই যে জায়গাটাতে ভাই ল্যান্ড করেছেন, সেটা হচ্ছে যে দেখেন, এটা খুব জরুরি যে এই মানে লাঠি নিয়ে পাহারা দেওয়াটা যদি তাকে সত্যিকার অর্থে এরকম কোনো মেসেজ যেটা তার ইনসিকিউরিটিজ আছে, আমি সিকিউরিটি হিসাবে মানে তার ঢাল হিসাবে আমি দাঁড়াচ্ছি, ব্রাদার, এটা না, এটা আরেকটু সম্প্রীতির মেসেজ নিয়ে এটা হওয়া দরকার, আরেকটু ইজি গোয়িং মেসেজ নিয়ে এটা হওয়া দরকার। যদি রিস্ক না থাকে, আপনার স্বেচ্ছায় সেখানে গিয়ে এটা মাথায় পট্টি বেঁধে আপনার লাঠি নিয়ে দাঁড়ানোর খুব একটা দরকার নাই, সেটাও আসলে আমাদের বোঝা দরকার। আর আরেকটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন, পাহাড়, স্পেশালি পার্বত্য অঞ্চল, এই পুরো জায়গাটাই হচ্ছে একটা মানে খুবই সেন্সিটিভ আর একটা মানে ক্ষেত্র, যে ক্ষেত্রতে আপনি দেখেন আপনি আইএসপিআর এর যে মানে বিবৃতিটা আপনি সেখানে লক্ষ্য করবেন, সেখানেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যে কোটটা আপনি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিদেশের বেশ কিছু গ্রুপ, আইএসপিআর কিন্তু এখানে খুব স্পষ্টভাবে বলেছে যে দেশীয় এবং বিদেশি কিছু ব্লগার তারা কিন্তু এই ধরনের মানে কথা ছড়ানোর চেষ্টা করছে। আমরা দেখেছি যে যিনি ধর্ষিত হয়েছেন তার ব্যাপারে নিঃসন্দেহে সেটা বিচার হইতে হবে বাংলাদেশে, এবং সেটা যদি খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা অতীব জরুরি, সেটা হইতেই হবে। কিন্তু এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের সেন্সিটিভ ইস্যুকে নিয়ে যেন কোনো রাজনীতি দ্বারা করানোর চেষ্টা না করে। আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, যেটা মানে আমাদের অনেক বেশি মাথায় রাখা দরকার, যে দেখেন, একটা বড় ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের প্লট যদি আপনি পাহাড়ে তৈরি করতে পারেন, এই পাহাড়ের প্লট দিয়ে আপনি সমতলকে হচ্ছে কিন্তু আপনি খুব সহজেই হচ্ছে আপনি এটাতে আপনি আপনার যে পলিটিক্যাল প্লট এটা ডেভেলপ করতে পারেন। কাজেই পাহাড় থেকে পানি গড়ানো তো সহজ নিচে, কাজেই এটাতে আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলোর খুব সেন্সিটিভ থাকা দরকার। আজ রিয়াজ শেষ করতে হচ্ছে। আবুল হাসান রুবেল, সময় স্বল্পতা রয়েছে, আপনি যদি কোনো কিছু যোগ করেন। মানে আমি মনে করি যে বাংলাদেশে একটা বিষয় শুধু বলবো যে পাহাড়ে যে সমস্যাটা আছে, সেই সমস্যাটার আসলে একটা দীর্ঘস্থায়ী সমাধান দরকার। কারণ এই অবস্থাটা জিয়ে রেখে রেখে আসলে এটাকে মানে ওইখানকার সমস্ত জনগণের জন্যই, ওইখানে পাহাড়ি বাঙালি সকলের জন্যই আসলে এটা একটা বড় ধরনের সমস্যা। তাহলে এইখানে আসলে সমস্যাটার সমাধান কিভাবে হবে, এখানকার ভূমি প্রশ্নের কিভাবে সমাধান হবে, এবং এখানে একটা বিশেষ কমিশন আসলে গঠন করা দরকার, যেটা আসলে পাহাড়ের সমস্যার একটা স্থায়ী সমাধান করবে। যে শান্তি চুক্তি করা হয়েছিল সেই শান্তি চুক্তিও কিন্তু ঠিকমতো বাস্তবায়িত হয় নাই। ফলে যে সমস্ত জায়গায় পাহাড়ে সমস্যাগুলো আছে, মানে স্থায়ী একটা ব্যবস্থা করতে হবে। কারণ কয়েকদিন পরপরই মানে একজন ধর্ষিত হবেন কিংবা আরেকজন নিপীড়িত হবেন, এবং মানে এইভাবে আসলে পাহাড়ে অশান্তি চলতে থাকবে, এবং পাহাড়ের ভেতরে আসলে দখলদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা মানে এই সমস্ত সংঘর্ষের একটা জায়গায় হয়ে দাঁড়িয়েছে। ফলে পাহাড়ের অশান্তি বজায় রাখা অনেকের জন্য সুবিধাজনক। এই অশান্তি যাতে বজায় না থাকে, পাহাড়ে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, পুরো বাংলাদেশে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটার জন্য জরুরি। কিন্তু পাহাড়ে বিশেষভাবে যেহেতু এটা জিয়ে রাখা হয়েছে, এবং সেখানে আসলে মানে বাইরের শক্তিরও ষড়যন্ত্র করার সুযোগও নিশ্চয়ই তৈরি হতে পারে।
তাহলে এইটাকেও আপনি প্রতিরোধ করবেন কিভাবে? আসলে এটাকে আপনার জনগণের শক্তিতেই প্রতিরোধ করতে হবে। আপনার পিপুলের ভেতরে যদি আপনি ইউনিটি তৈরি করতে পারেন, আপনার পিপুলই তৈরি রেজিস্ট করবে। সেটা না করে তাকে যদি আপনি শত্রুপক্ষে ঠেলে দেন, তাহলে সেটা কোনোদিনই রেজিস্ট করতে পারবেন না, কোনো না কোনোভাবে ষড়যন্ত্রকারীরা আসবেই। এটাই হচ্ছে সমাধানের জায়গাটা, হচ্ছে যে আপনার পিপুলের ইউনিটিটা তৈরি করা। নিশ্চয়ই। আবুল হাসান রুবেল, অসংখ্য ধন্যবাদ। তাহসিন রিয়াজ সময় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। শরীফুজ্জামান শরীফ, অন্যদিন নিশ্চয়ই আপনার আরও কথা বলবার সুযোগ হবে, আমরাও সেই প্রয়াস চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। দর্শক, ষড়যন্ত্র থেকে বাংলাদেশ আসলে বেরিয়ে আসবে এমন প্রত্যাশা নিয়ে আজ দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।